আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ড্যাফোডিল একাডেমিতে। আমরা আজকে বিসিএস বিজ্ঞানের দ্বিতীয় ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব অ্যাটমের গঠন নিয়ে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক। তো অ্যাটম, যাকে আমরা বাংলায় বলি পরমাণু, বাংলায় আমরা বলি পরমাণু। তো এই পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস। গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস তিনি এই পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই পরমাণু একটি অবিভাজ্য কণা, অর্থাৎ এটাকে আর ভাগ করা যায় না। তিনি গ্রিক দুইটি শব্দ, একটি হচ্ছে একটি হচ্ছে টমস, এই দুইটি শব্দ হতে পরমাণুর নাম করেছেন অ্যাটম। অর্থ হচ্ছে না, আর টমস অর্থ হচ্ছে বিভাজ্য। বিভাজ্য অর্থাৎ অর্থ হচ্ছে না, টমস অর্থ হচ্ছে বিভাজ্য, যা বিভাজ্য নয়। অর্থাৎ তিনি বলেছেন যে পরমাণুকে আর ভাগ করা যায় না, এই জন্য তিনি পরমাণুকে একটি অবিভাজ্য কণা বলেছেন এবং তিনি এই অ্যাটমস থেকে অ্যাটম নামটি দিয়েছেন। তাহলে অ্যাটম নামটি দিয়েছেন গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস, কিন্তু পরবর্তীতে আরও অনেক বিজ্ঞানী প্রমাণ করেছেন যে পরমাণুকে আর ভাগ করা যায়। ভাগ করলে আমরা পরমাণুর ভিতরে আর অনেক ধরনের কণা পেয়ে থাকি। তো এই যে পরমাণু, অ্যাটম নামটা তো দিয়েছে ডেমোক্রিটাস, তাহলে পরমাণু নামটা কে দিয়েছে? পরমাণু নামটা দিয়েছেন ভারতীয় বিজ্ঞানী, একজন ভারতীয় বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে কনাদ। তিনি পরমাণু নামটা দিয়েছেন। এখন পরমাণু আসলে কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ আমরা একটা পদার্থকে ভাঙবো, আমরা গত ক্লাসে দেখেছিলাম মৌলিক পদার্থ পৃথিবীতে আছে 118টা। যেমন লোহা একটা মৌলিক পদার্থ, তামা একটা মৌলিক পদার্থ, স্বর্ণ একটা মৌলিক পদার্থ। এরকম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। যেমন আমি যদি এক খণ্ড লোহাকে ভাঙতে থাকি, ভাঙতে 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 খুবই ক্ষুদ্র পর্যায়ে পৌঁছে যাই, যাকে ভাঙলে আর মৌলিক পদার্থের বৈশিষ্ট্য পাওয়া যাবে না, সেই ক্ষুদ্রতম কণাটাই হচ্ছে কি? পরমাণু। বা আমরা এইভাবে বলতে পারি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে আমরা পরমাণু বলে থাকি। এখন এই পরমাণুটা সাধারণত কেমন? এর একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রটাকে আমরা বলি নিউক্লিয়াস, এবং এই কেন্দ্রের চারদিকে কক্ষপথ থাকে, যাদেরকে আমরা শক্তি স্তর বলি। যেই শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। আমরা যদি পরমাণুকে ভাঙি, পরমাণুকেও ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে দুই ধরনের কণা পাওয়া যায়। কয় ধরনের কণা? দুই ধরনের কণা পাওয়া যায়। এক হলো স্থায়ী মূলকণিকা। পরমাণুকে ভাঙলে আমরা দুই ধরনের কণা পাই, একটা হচ্ছে স্থায়ী মূলকণিকা, আর একটা হচ্ছে কি? অস্থায়ী মূলকণিকা। এখন বিষয় হলো স্থায়ী মূলকণিকা কি, অস্থায়ী মূলকণিকা কি? পরমাণুকে ভাঙলে আমরা অনেক কণিকা পাবো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, বোসন, মেসন, গ্র্যাভিট্রন, অ্যান্টিনিউট্রন, আলফা কণা, বিভিন্ন ধরনের কণা পাওয়া যায়। তো এই কণাগুলোর মধ্যে কিছু কিছু কণা আছে যারা স্থায়ীভাবে পরমাণুর ভিতরে থাকে, আর কিছু কিছু কণা আছে যারা পরমাণুতে সাময়িকভাবে থাকে আবার ধ্বংস হয়ে যায়, বা এদের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, বিলুপ হয়ে যায়। তো এটা সবসময়ের জন্য পরমাণুতে থাকে না, ওদেরকে আমরা অস্থায়ী মূলকণিকা বলি। তো আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্থায়ী মূলকণিকা। পরমাণুতে তিন ধরনের স্থায়ী মূলকণিকা পাওয়া যায়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, আরেকটা হলো প্রোটন, এবং আরেকটা হলো নিউট্রন। এই তিন ধরনের স্থায়ী মূলকণিকা পরমাণুর ভিতরে পাওয়া যায়। ইলেকট্রন,
প্রোটন, নিউট্রন। ইলেকট্রনটা মূলত ঋণাত্মক কণা, প্রোটন হচ্ছে ধনাত্মক কণা এবং নিউট্রন নিরপেক্ষ কণা। নিউট্রনের কোনো চার্জ বা আধান নেই। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ধনাত্মক, আর নিউট্রনের কোনো চার্জ নেই। তো পরমাণুতে এরা কোথায় অবস্থান করে? এই যে প্রোটন এবং নিউট্রন, তারা সাধারণত এই নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে থাকে। আর ইলেকট্রন যেটা, সে এই শক্তি স্তর বা কক্ষপথে, এই শক্তি স্তর বা কক্ষপথে ঘুরে, এরকম এই কক্ষপথে সে ঘুরে। তাহলে এই হচ্ছে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের অবস্থান। এই ইলেকট্রনটা আবিষ্কার করেছেন স্যার জোসেফ জন থমসন, সংক্ষেপে বলা হয় স্যার জে থমসন। আর প্রোটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড। এবং নিউট্রন আবিষ্কার করেছেন জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক এই হলো আবিষ্কারক। তাহলে ইলেকট্রন আবিষ্কার করছে বিজ্ঞানী থমসন, প্রোটন রাদারফোর্ড, নিউট্রন চ্যাডউইক। এখন এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, আমরা যেটা বলেছিলাম যে ইলেকট্রনের চার্জ আছে বা আধান আছে, তার আধানের পরিমাণটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আধান বা চার্জকে আমরা কুলম্ব দিয়ে প্রকাশ করে থাকি। এবং যেহেতু ইলেকট্রনটা ঋণাত্মক আধান বিশিষ্ট, এই জন্য তার আধানটা হচ্ছে মাইনাস। আবার প্রোটনের আধান কিন্তু একই, কিন্তু এটা প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের আধান সমান, কিন্তু প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক এবং ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। আর নিউট্রনের আধান হচ্ছে 0, কারণ নিউট্রনের কোনো আধান নেই, সে নিরপেক্ষ, সে ধনাত্মক বা ঋণাত্মক কোনো আধানই তার নেই। এখন এই যে পরমাণুটা, এই পরমাণুকে আমরা প্রকাশ করি কিভাবে? সাধারণত আমরা একটা পরমাণুকে এভাবে প্রকাশ করে থাকি। এই এক্স দিয়ে আমরা সেই পরমাণুটাকে বুঝাই, জেড দিয়ে বুঝাই পরমাণুর ভরকে বা পারমাণবিক সংখ্যাকে। জেড দিয়ে বোঝানো হয় পারমাণবিক সংখ্যাকে, এ দিয়ে বোঝানো হয় পারমাণবিক ভর, পারমাণবিক ভরকে। অর্থাৎ আমরা একটা পরমাণুকে এই স্ট্রাকচার দিয়ে প্রকাশ করতে পারি। এক্স এর জায়গায় কোন একটা পরমাণু বসবে, জেড এর জায়গায় বসবে তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা আসলে কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে, এই যে আমরা একটা পরমাণুর ছবি আঁকছিলাম, সেই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখেছিলাম যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর এইদিকে থাকে কি? ইলেকট্রন। এই শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন থাকে। তো সাধারণত পারমাণবিক সংখ্যাটা নির্ধারিত হয় প্রোটন সংখ্যার ভিত্তিতে। কোনো একটা পরমাণুতে কতগুলো প্রোটন থাকবে, এটাই হচ্ছে গিয়ে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। যেমন হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে একটি প্রোটন থাকে, এজন্য হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। হিলিয়ামের 2টি প্রোটন থাকে, হিলিয়ামের 2। লিথিয়ামের 3টি প্রোটন থাকে, লিথিয়ামের 3। তারপরে এইভাবে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরকমভাবে পারমাণবিক সংখ্যা নির্ধারিত হয়। তাহলে যার নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে,
তার পারমাণবিক সংখ্যা তত। তাহলে আমরা পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলতে পারি। তো এখন এই যে পারমাণবিক ভরটা আসলে কি? পারমাণবিক ভরটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এই দুইটার সমষ্টিকেই মূলত আমরা পারমাণবিক ভর বলে থাকি। তাহলে কোনো পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন থাকবে তার সমষ্টিকে আমরা কি বলে থাকি? পারমাণবিক ভর বলে থাকি। তাহলে আমাদেরকে যদি এরকম একটা প্রশ্ন দিয়ে দেয় যে একটি পরমাণুতে 10টি প্রোটন ও ধরুন 11টি প্রোটন ও 12টি নিউট্রন আছে, পরমাণুর ভর কত? পরমাণুর ভর কত? যদি আমাদেরকে এরকম প্রশ্ন করা হয় একটি পরমাণুতে 11টি প্রোটন ও 12টি নিউট্রন আছে, তাহলে পরমাণুর ভর কত? এখন আমরা কি জানি? আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন থাকবে তার যোগফলটাই হচ্ছে কি? পারমাণবিক ভর। তাহলে তো আমরা প্রোটন আর নিউট্রন যোগ করে দিলেই পারি। প্রোটন আছে কয়টা? 11টা। নিউট্রন আছে কয়টা? 12টা। তাহলে আমরা কি করব? প্রোটন আর নিউট্রন যোগ করে দিব, তাহলে আমরা কি পাচ্ছি? পারমাণবিক ভর পেয়ে গেলাম। এখন প্রশ্নটা তো এরকম ঘুরেও দিতে পারে, কি বলতে পারে? একটি পরমাণুর ভর দিয়ে দিল 23 ও 12টি নিউট্রন আছে ও এই পরমাণুতে এখন বললে একটি পরমাণুর ভর হলো 23, এই পরমাণুতে 12টি নিউট্রন আছে, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যাটা কত? তাহলে আমরা কি করব? এখন আমরা জানি যে প্রোটন আর নিউট্রন যোগ করে দিলে তো ভর হয়, তাই না? তো এখন তো আমাদের বের করতে হবে কি? প্রোটন সংখ্যা। তো আমাদের কাছে তো নিউট্রন সংখ্যা আছেই, আমরা প্রোটন রাইখা দিলাম, নিউট্রনকে যদি ওই পাশে নিয়ে বিয়োগ করে দেই তাহলে তো প্রোটন সংখ্যা পেয়ে যাবে। এখন ভর সংখ্যা দেওয়া আছে 23, নিউট্রন দেওয়া আছে কত? 12, তাহলে আমরা প্রোটন পাই গেলাম কত? 11। খুব সহজ। তাহলে আমাদের ভর সংখ্যাটা কি এই জিনিসটা আমরা কিন্তু বুঝলাম। তো এখন বিষয় হচ্ছে পরমাণুতে কণা আছে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, 3টা। তাহলে শুধু প্রোটন আর নিউট্রনের ভরকে যোগ করে আমরা কেন ভর বের করলাম? ইলেকট্রন কি? তাহলে ইলেকট্রনের কোনো দাম নাই? ইলেকট্রনের কি হবে? ইলেকট্রন এর ভরটা এতটাই কম যে প্রায় শূন্যের কাছাকাছি। একটা ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেনের 1838 গুণ হালকা, একটি হাইড্রোজেনের চেয়ে এত গুণ হালকা। একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেনের চেয়ে 1838 গুণ হালকা, কম। তাহলে পৃথিবীতে সবচেয়ে হালকা মৌলই হচ্ছে কি? হাইড্রোজেন। তার থেকেও 1838 গুণ হালকা হচ্ছে ইলেকট্রন। তার মানে এর ভরটা এতটাই কম যে প্রায় শূন্যের কাছাকাছি, ধরাই হয় শূন্য। তার মানে আমরা ইলেকট্রনের ভরকে শূন্যই ধরি, তাহলে বাকি থাকে কি? প্রোটন আর নিউট্রন। এই জন্য প্রোটন আর নিউট্রনের ভরকেই আমরা কি বলে থাকি? পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলে থাকি। এখন এই প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? শুধু নিউক্লিয়াসের ভিতরে থাকে। তার মানে নিউক্লিয়াসের ভরটাকেই কিন্তু আমরা পরমাণুর ভর বলতে পারি। এজন্য পারমাণবিক ভরের অপর আরেক নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ভরের আরেকটা নাম কি? নিউক্লিয়ন সংখ্যা। তো এই যে ভর আমাদের পরীক্ষায় আসতে পারে এরকম, এখানে এ দিয়ে কি বোঝায়? আমরা সবসময় মাথায় রাখবো যে
ভরটা সবসময় উপরেই থাকে, আমরা ভারী জিনিস মাথায় নিয়ে থাকি, তাহলে ভরটা যেহেতু উপরে থাকে সেহেতু এ হচ্ছে কি পারমাণবিক ভর, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন আমাদেরকে যদি এরকম একটা দিয়ে দেয় পরমাণু, এক্স এর জায়গায় সোডিয়াম দিয়ে দিল, যদি এর জায়গায় আমাদেরকে দিয়ে দেয় 23, সোডিয়ামের ভরটা হচ্ছে 23, জেডের জায়গায় দিয়ে দিল পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমাদেরকে বলা হলো এখানে কয়টা ইলেকট্রন আছে, কয়টা প্রোটন আছে, কয়টা নিউট্রন আছে বের করতে। তাহলে আমরা কিভাবে বের করব? সবার প্রথম আমরা সবসময় প্রোটন সংখ্যাটাই বের করব, কারণ আমরা জানি এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা মানেই কি প্রোটন সংখ্যা। তাহলে যেহেতু এখানে পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমরা বলতে পারি কি প্রোটন সংখ্যা 11। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি ইলেকট্রন থাকবে। তাহলে এখানে যেহেতু প্রোটন আছে 11টা, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? ইলেকট্রন 11টা থাকবে। এখন নিউট্রন সংখ্যা বের করার পালা। আমরা তো নিউট্রন সংখ্যা বের করা জানি, যেহেতু আমাদের কাছে প্রোটন আছে, আমাদের কাছে ভর আছে, ভর 23, তো আমরা জানি প্রোটন আর নিউট্রন যোগ করলে ভর হয়, তাহলে ভর থেকে প্রোটনটা বাদ দিয়ে দিলে তো নিউট্রন বের হয়। তাহলে আমরা 23 থেকে যদি 11 বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি নিউট্রন থাকে কয়টা? 12টা। ঠিক আছে, তাহলে আমরা এরকম আরো একটা করি। এখন মনে করা হোক যে আমাদেরকে দেওয়া আছে ক্লোরিন, উপরে দেওয়া আছে 35, 17, তাহলে এখানে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করব। তাহলে আমি খুব সহজে বের করতে পারবো, এখানে প্রোটন আছে কয়টা? 17টা, যেহেতু পারমাণবিক সংখ্যা 17। ইলেকট্রন হবে 17টা, যেহেতু আমরা জানি প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান। আর নিউট্রন আমি এই 35 থেকে 17 বাদ দিয়ে দিব, কত হবে? 18। সিম্পল। এখন যদি আমাদেরকে এরকম দিয়ে দেয়, এখানে দিয়ে দিল ক্লোরিন মাইনাস, এখন কিরকম হবে বিষয়টা? যদি এরকম দিয়ে তোমাকে আমাদেরকে প্রশ্ন করা হয় যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করতে বলে, তাহলে আমরা কি করব? এখন এরকম প্লাস মাইনাস যদি থাকে, তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যা কখনোই পরিবর্তন হবে না, এগুলো ঠিক থাকবে। চেঞ্জ হবে ইলেকট্রন, অর্থাৎ পরমাণু যখন ইলেকট্রন দান করে দেয় তখন তার মধ্যে ধনাত্মক চিহ্ন চলে আসে। কোন পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তার মধ্যে কি চলে আসে? মাইনাস চলে আসে। তো এই যে ক্লোরিন, তার মধ্যে মাইনাস বা ঋণাত্মক চিহ্ন এসেছে, তার মানে সে একটা ইলেকট্রন ঋণ করেছে। আগে তার মধ্যে ইলেকট্রন ছিল 17টা, এখন একটা আরো ঋণ করেছে, তাহলে তার মধ্যে আর একটা বেড়ে যাবে, যেহেতু সে আরো একটা নিয়েছে আরেকজনের কাছ থেকে, তখন তার মধ্যে ইলেকট্রন হয়ে যাবে কয়টা? 18টা। এখন তার মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। তাহলে আমি যদি বলি সোডিয়াম প্লাস, এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কয়টা? এখানে তো প্রোটন 11, নিউট্রন 23 থেকে 11 বাদ দিলে 12, ইলেকট্রন কয়টা হবে? যেহেতু এখানে আমরা প্লাস দেখতে পাচ্ছি, আমাদেরকে বুঝতে হবে যে সে একটা ইলেকট্রন দান করে দিয়েছে। তো যদি আমার কাছে 11 টাকা থাকে, আমি 1 টাকা কাউকে দিয়ে দিই, থাকবে কয় টাকা? 10 টাকা। তাহলে আমার কাছে আছে কয় টাকা এখন? 10 টাকা, অর্থাৎ 10টা ইলেকট্রন থাকবে এখন। এখন এই যে ভরটা, ক্লোরিনের ভর সকল ক্ষেত্রে 35 হবে এমন না, ক্লোরিনের ভর 35 হতে পারে, 37ও হতে পারে। তার মানে আমরা পৃথিবীতে 2 ধরনের ক্লোরিন পাবো। কয় ধরনের ক্লোরিন পাবো? 2 ধরনের ক্লোরিন পাবো। এক ধরনের ক্লোরিন আছে যার ভরটা হচ্ছে কি 35, আরেক ধরনের ক্লোরিন আছে যার ভরটা হচ্ছে 37। এরা দুইজনে কিন্তু ক্লোরিনের পরমাণু, দুইজনে কিন্তু একই মৌলের পরমাণু, মানে এদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা কিন্তু সমান না, ভর সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন। এই ক্লোরিন দুইটাকে বলা হবে পরস্পরের আইসোটোপ। কি বলা হবে? আইসোটোপ। এই যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আমরা বললাম, এই ভর সংখ্যা
এই ভর সংখ্যার ধারণা দিয়েছেন জন ডাল্টন। জন ডাল্টন, মাথায় রাখতে হবে, ভর সংখ্যার ধারণা দিয়েছেন জন ডাল্টন। আর এই যে পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যার আবিষ্কারক বা ধারণা দিয়েছেন হেনরি মোসলে। পারমাণবিক সংখ্যা তিনি 1913 সালে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, হেনরি মোসলে। তাহলে আমাদের এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কি ভর সংখ্যা আবিষ্কার করলেন কে, এবং পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন কে। তো এখন এই যে ভর, আমরা দেখলাম যে ক্লোরিনের প্রোটন সংখ্যা সমানই, পারমাণবিক সংখ্যা সমানই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। যদি এরকম হয় তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলে থাকি। তাহলে শুধু কি ক্লোরিনের ক্ষেত্রে এমন হয়? আর অনেক পরমাণুর ক্ষেত্রে এমন হতে পারে, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেনের আইসোটোপ আছে 7টা, কিন্তু প্রকৃতিতে 7টা পাওয়া যায় না, প্রকৃতিতে 3টা পাওয়া যায়। এই যে হাইড্রোজেন, যত হাইড্রোজেন আছে সবারই তো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এক হবে, প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা চেঞ্জ হওয়ার সুযোগ নেই। কিন্তু এই হাইড্রোজেনের ভর হচ্ছে গিয়ে 1, এই হাইড্রোজেনের ভর 2, এই হাইড্রোজেনের ভর 3, এই তিনটাকে প্রকৃতিতে পাওয়া যায়। তো এই যে 3টা আইসোটোপ, টোটাল 7টা আইসোটোপ হচ্ছে হাইড্রোজেনের, 3টাকে প্রকৃতিতে পাওয়া যায়। তো এই হাইড্রোজেনটার নাম হচ্ছে প্রোটিয়াম। প্রোটিয়াম বা এটাকে মূলত আমরা হাইড্রোজেন বলে থাকি। এটা এই প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, এগুলো খুব সামান্য পরিমাণে, খুব সামান্য। এটাকে বলে ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। আর এটা হচ্ছে ট্রিটিয়াম। এই ডিউটেরিয়াম দিয়ে কিন্তু ভারী পানি তৈরি হয়, ভারী পানি। ভারী পানির সংকেত হচ্ছে D2O, ভারী পানি। এই ভারী পানিটা কোথায় ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে। পারমাণবিক চুল্লিতে এটা ব্যবহার করা হয়। তাহলে এ হলো আইসোটোপ। তাহলে আমরা আইসোটোপ চিনতে পারবো যখন কিনা আমরা দেখবো যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা কি ভিন্ন ভিন্ন, এর হচ্ছে পরস্পর আইসোটোপ। এখন আরো 2টা আছে, সেই 2টা পরীক্ষায় আসে। একটা হচ্ছে আইসোটোন, আইসোটোন, আরেকটা হচ্ছে আইসোবার। আমরা শুরুতে পড়েছিলাম যেটা, সেটা হচ্ছে আইসোটোপ। তো আইসোটোপ তো আমরা দেখেছি যে যাদের প্রোটন সংখ্যা সমান, মনে রাখার একটা টেকনিক আছে, যেহেতু প আছে আমরা মনে রাখতে পারি যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তারা আইসোটোপ। আইসোটোনটা হচ্ছে আমরা শেষে যে 9 থেকে মনে রাখতে পারবো যাদের নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা। এখন নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? ধরুন আমাকে এরকম দেওয়া আছে 16, এই যে 16, ভরটা হচ্ছে 16 এবং পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেনের একটা পরমাণু দেওয়া আছে, এবং এরকম দেওয়া আছে যে ভরটা হচ্ছে 15 আর পারমাণবিক সংখ্যা 7, নাইট্রোজেনের একটা পরমাণু দেওয়া আছে। তো আমরা জানি যে প্রোটন আর নিউট্রন যোগ করলে ভর হয়, তাহলে ভর থেকে যদি আমরা প্রোটনটা বাদ দিই তাহলে নিউট্রন আসবে। তো এখানে নিউট্রন সংখ্যা কত আসে? 16 থেকে 8 বাদ দিলে 8। এখানে নিউট্রনটা কত আসে? 15 থেকে 7 বাদ দিলে 8। তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু নিউট্রন সংখ্যা সমান হচ্ছে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? এরা পরস্পরের আইসোটোন, পরস্পরের আইসোটোন। অর্থাৎ যেহেতু এদের নিউট্রন সংখ্যা সমান, তাহলে এরা পরস্পরের আইসোটোন। আইসোবার, আইসোবার, এখান থেকে আমরা মনে রাখতে পারবো শেষের যে বার দিয়ে আমরা যাদের ভর সংখ্যা সমান থাকবে। ধরুন আপনাকে এরকম দেওয়া হলো, সাপোজ এরকম, এটা দিল 16। অর্থাৎ এখন আমরা কি দেখতে পাচ্ছি? দুইটার ক্ষেত্রে কি ভর সংখ্যা সমান, সেহেতু এই দুইটা হচ্ছে কি পরস্পরের আইসোবার। তাহলে যদি প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকে, এটা হচ্ছে আইসোটোপ। নিউট্রন সংখ্যা সমান হলে আইসোটোন এবং ভর সংখ্যা সমান হলে আইসোবার। এই আইসোটোপগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু পরমাণু নিয়ে পড়াশোনা করেছি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা মৌলের বৈশিষ্ট্য ধারণ করে এবং
সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার হচ্ছে পরমাণু। আর অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে সাধারণত একটা অণু গঠিত হয়। যেমন আমরা যদি একটা পানির কথা বলতে পারি, তো এই যে পানি H2O, এটা হচ্ছে পানির সংকেত। তো এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু মিলে পানি গঠিত হয়েছে। তো এখানে কিন্তু পরমাণুগুলো যুক্ত অবস্থায় আছে, পরমাণুর কিন্তু পারমাণবিক শক্তি আছে। তো এই পরমাণুর শক্তি যখন কিনা পরমাণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন তাদের শক্তি অনেক বেশি থাকে, কিন্তু যখন এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে তখন কিন্তু এদের শক্তি কমে যায়। অর্থাৎ পরমাণুর শক্তি বিচ্ছিন্ন অবস্থায় বেশি যুক্ত অবস্থার চেয়ে। তাহলে এই যে পানিতে কয়টা পরমাণু আছে? তিনটা, দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু মিলে একটা অণু গঠন করেছে। তাহলে অণু হচ্ছে অনেকগুলো পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়। আমরা যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে 7টা পরমাণু আছে, দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা সালফার পরমাণু, 4টা অক্সিজেন পরমাণু মিলে একটি অণু গঠন করেছে সালফিউরিক অ্যাসিডের। তো আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত, তাহলে আমরা দেখলাম যে এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তো হাইড্রোজেনের ভর কিন্তু 1, তাহলে দুইটা হাইড্রোজেনের ভর কত আসে? 2। আর অক্সিজেনের ভর হচ্ছে 16, যেহেতু একটা অক্সিজেন 16, তাহলে আমরা অনুপাত করলে কত পাচ্ছি? 1:8। তাহলে এটা হচ্ছে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত। আমরা চেষ্টা করেছি যে অ্যাটম সম্পর্কে, পরমাণু সম্পর্কে, পরমাণুর গঠন সম্পর্কে, পরমাণুর যে কণিকা এবং আইসোটোপ, আইসোটোন, আইসোবার সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। তো আগামী ক্লাস 3 যেটা হবে সেটাতে আমরা কার্বনের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে। আমাদের ড্যাফোডিলের সাথে যুক্ত থাকুন।